নমস্কার। রাজ্যের শিক্ষক কর্মচারীদের একটা বিরাট অংশ এ যেন বিপরীত শিবিরকে উৎসাহিত করছে, বলা ভালো বিপরীত শিবিরকে শক্তিশালী করছে। আবার মূল স্রোতে ছবি তোলার জন্য থাকলেও কার্যক্ষেত্রে মননে এবং অবশ্যই চিন্তাধারার ক্ষেত্রে তারা বিপরীত শিবিরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত আধিকারিক যাদের কাছে বকেয়া দিয়ে শুধু বিষয় নয়, অষ্টম বেতন কমিশন শুধু বিষয় নয়, তাদের আরও কিছু দাবি রয়েছে, অর্জিত অধিকার নিয়ে তারা কথা বলছেন দীর্ঘদিন ধরে, এবং সেই দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে সরকারের আন্তরিকতা নিয়ে যখন প্রশ্ন উঠছে কোনো মহল থেকে, কিংবা সরকার যখন এই দাবিগুলো পূরণ করছে না বলে অভিযোগ উঠছে, ঠিক তখন এই কর্মচারীরা নিজেদের মতন করে বৈঠক করেছেন। রাজ্যের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মচারী নেতৃত্ব, শিক্ষক কর্মচারী নেতৃত্ব যে দলে থাকুন না কেন, যে মতেই থাকুন না কেন, তারা নিজেদের মতন করে একটি বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন এবং সিদ্ধান্তের মধ্যে অবশ্যই তাদের অধিকার নিয়ে কথা বলতে হবে, বক্তব্য জোরালো করতে হবে। সাম্প্রতিককালে কয়েকটি কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনিয়মিত কর্মচারীদের নিয়ে যে কয়েকটি কর্মসূচি সংগঠিত হলো রাজধানীর বুকে, সর্বশেষ মহাকরণ অভিযান, তাতে একটু অন্যরকম রূপ পেয়েছে। আজ অনিয়মিত কর্মচারীদের আরো একটি সম্মেলন অনুষ্ঠিত হয় পাম্প অপারেটরদের। কতজন এলেন, কতজন এলেন না, কারা বাইরে থেকে সমর্থন করলেন, কারা ভেতরে এসে সমর্থন করলেন, তার চেয়ে বড় কথা হলো যে কয়েকজন এসছেন, যে কয়েকজন জড়ো হয়েছেন, তারা বোধহয় একটু অন্যরকম ঝুঁকি নিয়েছেন। হয়তো সেদিক থেকে কেউ বলবেন যে মূল স্রোতে থাকা, সামনের সারিতে থাকা বা ঘনিষ্ঠদের সঙ্গে থাকা, প্রভাবশালীদের সঙ্গে থাকা, সরকারের মুখাপেক্ষী হয়ে যারা তাকিয়ে থাকেন ওইসব নেতাদের কাছে থাকা, ঠিক তার পাশাপাশি শিক্ষক কর্মচারী নেতৃত্ব যারা অধিকার নিয়ে কথা বলেন, সৎ সাহসের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে থাকার মধ্যে একটা পার্থক্য আছে। আমি যদি একটু অন্যভাবে বলি, অনেক সংগঠন আছে সরকার ঘনিষ্ঠ বলে দাবি করেন, রাষ্ট্রবাদী বলে দাবি করেন, বা তারা বিজেপি পন্থী বলে দাবি করেন। সেদিক থেকে তাদের সংগঠনে থাকা আর ঠিক তার বিপরীত সংগঠনে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। আবার আজকের এই কথাগুলো যখন 2018 সালের আগের হিসাব হয়, তখন ঠিক সমন্বয় ভবন বা তার সঙ্গে থাকা, তার বাইরে থেকে ফেডারেশন বা অন্য মঞ্চ সংঘ তাদের সঙ্গে থাকা, এটারও খুব যথেষ্ট পার্থক্য ছিল, যথেষ্ট গুরুত্ব ছিল। ঠিক সময়ের তাগিদে বা সময়ের ব্যবধানে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আমি যদি একটু ছোট্টভাবে বলি, 2018 সালের আগে, বিশেষ করে 2014 সালে লোকসভা নির্বাচনে যখন কেন্দ্রে বিজেপি সরকার আসীন হলো, তারপর ত্রিপুরার বেশ কয়েকটি ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা অন্যরকম শক্তির উদয় হলো। খুব ছোট হলেও 10-12 জন, 50 জন, 100 জন হলেও সেই সময় সংঘ শক্তিশালী হয়েছে। আমি কয়েকটি সংগঠনের নাম বললে হয়তো অনেকে আপত্তি করতে পারেন বা প্রশ্ন তুলতে পারেন, আমি তারপরও বলছি। যেমন বিএমএস, টিআরকেএস, সে সময় মহাসংঘ বা সংঘ, বা ওই সময় গ্যাজেটেড অফিসার সংঘ, এমন কয়েকটি সংগঠন বা বলতে পারেন ফেডারেশন, যারা কংগ্রেস ভবনের মূল টিম থেকে বেরিয়ে তারা জ্যাকসন গেট হিসাবে পরিচয় লাভ করেছেন, এমন কয়েকটি সংগঠন যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছে। বলা যায় যে তখন তো স্রোতের অনুকূলে থেকে ইয়েস, হ্যাঁ, ঠিক এভাবে কর্মচারীদের উত্তর দিয়ে, কর্মচারী নেতাদের প্রিয়ভাজন হয়ে থাকা, সরকারের পক্ষে থাকা, এটা তো স্বাভাবিক রয়েছে। একটু হলে তো সুবিধা পাওয়া যেত। বাড়ির কাছ থেকে চাকরি করা, বাড়ির কাছে অফিসে থাকা, বাড়ির কাছে স্কুলে থাকা, নিজ মহকুমায় নিজ ব্লকে থাকা, অন্তত প্রাথমিকভাবে কয়েকটি সুযোগ সুবিধা ভোগ করা যায়, এটা খুব সহজে। কিন্তু তখনও তো তারা ছিলেন। কতজন ছিলেন তারা ভালো করে বলতে পারেন সে সময়। ঠিক যখন 2018 সালে সরকার পরিবর্তন হলো, তখন এই যে কয়েকটি সংগঠনের নাম বললাম, সেই সংগঠনগুলোতে মনে হলো দিনে রাতে মিলিয়ে কে কার আগে আসবেন, কে কার আগে সেখানে নাম লেখাবেন, সে প্রতিযোগিতা শুরু হলো। সে 100 থেকে সদস্য সংখ্যা হয়ে গেল 1000, 11,000, 18,000, 15,000, সংখ্যাটা খুব রাতারাতি বেড়ে গেল। এটা স্বাভাবিক। এখন শিক্ষক কর্মচারী যারা আছেন, আমার কথাগুলো যারা শুনছেন,
হয়তো কেউ রাগ করে বলতে পারেন যে কে কোন দল করবে সেটা তাদের স্বাধীনতার বিষয়, স্টুডিও থেকে বসে কি এভাবে কথা বলা ঠিক, প্রশ্ন তুলতে পারেন। আমি অন্তত এই কথাগুলো এই কারণে বলছি যে সরকার, যে দল পরিচালিত সরকার থাকবে তাদের ঘনিষ্ঠ শিক্ষক কর্মচারীদের সঙ্গে থাকাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু অস্বাভাবিক সেটা যারা আজ বিপরীত শিবিরে থেকে কয়েকটি সংগঠন আজ যারা সম্মেলন করলেন 10 জন নিয়েও যদি করে থাকেন, সেখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেখানে যারা 100 জন নিয়ে করেছেন তার সঙ্গে 10 জনের তুলনা মোটেই ঠিক নয়। কারণ সেখানে 10 জনই শক্তিশালী, কারণ তারা এই সম্মেলনগুলোতে যে কথাগুলো বলছেন এই কথাগুলো রাজ্যের সার্বিক শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত অনিয়মিত পাম্প অপারেটর হোক, সেখানে যারা গ্রুপ ডি আছেন, যারা অনিয়মিত আছেন, ক্যাজুয়াল যারা আছেন, টিআরটি রয়েছেন, ডিআরডব্লিউ রয়েছেন, এমন অনেকে যারা আছেন, তাদের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, তাদের দাবিগুলো খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে বিষয়গুলো উত্থাপন করার পর নেতৃত্বের বক্তব্যগুলো অবশ্যই শুনবো। আপনারাও কথা বলবেন এই অনুষ্ঠানে, আপনারা আপনাদের মতন করে বিষয়বস্তুর উপর বক্তব্য রাখার চেষ্টা করবেন। সরকার আন্তরিকভাবে কাজ করছে, সরকারের নিয়োগ নীতি স্বচ্ছ, সরকার কর্মচারীর স্বার্থে কাজ করে, সরকার কর্মচারীদের জন্য কাজ করে, কর্মচারীদের জন্য নানা উদ্যোগ সেখানে গ্রহণ করে। হয়তো সেখানে আসছে অধিবেশনে বিশাল কিছু হতে পারে, বা মোটামুটিভাবে হতে পারে, বড় ঘোষণা হতে পারে, বা মাঝারি ঘোষণা হতে পারে, কিন্তু শিক্ষক কর্মচারী যারা আছেন প্রায় প্রতিদিন যারা আমাদের সঙ্গে থাকে, নিয়মিত কথা বলেন, অনেকে এই অনুষ্ঠানও ফোন করে বলেন যে কয়েকদিন পর পর বারবার শিক্ষক কর্মচারীদের বিষয়, কেনই বা সেই বিষয়বস্তু এমন কথা বলেন। আবার কেউ কেউ বলেন যে এই বিষয়বস্তু তুলে ধরার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা চাকরি করেন না তাদের কি সম্পর্ক। এটা খুব সহজভাবে বোঝা যায়। যদি রাজ্যে শিক্ষক কর্মচারীদের হাতে টাকা আসে, সে টাকা যদি রাজ্যে খরচ করা হয় তাহলে যে কোনো ভাবে একটা কাজ করতে পারেন। আমি খুব সহজভাবে বলি, একজন বেকার ছেলে, তিনি একজন আধিকারিকের গাড়ি চালান, তার সংসার চালানোর জন্য সেই আধিকারিকের গাড়ি চালানোটাই হচ্ছে তার পেশা, এবং সেটাই হচ্ছে তার অন্যতম আয়ের উৎস। এবং সে আধিকারিক গাড়িটা তখনই যদি ক্রয় করলেন, বা একজন কর্মচারী, বা বলতে পারেন ফিডার পোস্ট থেকে যিনি টিসিএস হয়েছেন, তিনি আগে বাইক ব্যবহার করেছেন, পরে গাড়ি ক্রয় করেছেন, গাড়ি এবার চালক দিয়ে চালানোর ব্যবস্থা করেছেন, এটা যদি তার সরকারের দেওয়া আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে, সচ্ছল আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে, এবং যে আমরা আর্থিক স্বাক্ষর কথাগুলো বলি সেদিক থেকে সরকারের দেওয়ার পর তিনি যদি সেটা ক্রয় করেন, অবশ্যই তার সে বাইক থেকে গাড়ি, আর গাড়ির চালানোর ক্ষেত্রে চালককে নিযুক্তি দেওয়াটাও সেদিক থেকে সাধারণ মানুষের কাছে একজন কর্মচারী, সরকারি প্রতিনিধির আর্থিক সমৃদ্ধির প্রভাব পড়ে বা প্রভাব ফেলে। আবার কেউ কেউ তার অন্যভাবে ব্যাখ্যা করেন, বাজার অর্থনীতির কথা বলেন। আবার কেউ কেউ তার মতন করে ব্যাখ্যা করে বলেন যে হ্যাঁ, রাজ্যের মানুষের কাছে টাকা এলে, রাজ্যে খরচ হলে সেটা রাজ্যের লাভ। আমি একটু অন্যভাবে বলি, অনেকে যারা উড়ে এসে জুড়ে বসে টাকা নিয়ে চলে যান, তাদের বিরুদ্ধে আপনারা লড়াই করুন, কারণ তাদের টাকা অন্য রাজ্যে গিয়ে খরচ হয়, বিদেশের মাটিতে খরচ হয়, আমার রাজ্যে হয় না, আপনার আমার রাজ্যে হয় না। এই কথাগুলো কোনোভাবে একেবারে অর্থনীতির সুন্দর ব্যাখ্যা কেউ সেটা বলতে পারেন বা নাও বলতে পারেন, তবে প্রাথমিকভাবে আর্থিক ব্যবস্থাপনা নিয়ে যারা ছোটখাটো উদাহরণ দেন, দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন, তারা এই কথাগুলো বলছিলেন। রাজ্যে শিক্ষক কর্মচারীদের কথাগুলো যখন উঠে আসছে, বারবার উঠে আসছে, আজ যারা সরকার অনুদান প্রাপ্ত স্কুলগুলো শিক্ষক সংগঠনের যে আয়োজন গেল, সেই আয়োজনে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, অন্যান্যরা উপস্থিত ছিলেন, আরো কয়েকটি আধিকারিক সংগঠনের আয়োজন কথা হয়েছে, শিক্ষক সংগঠনের কথা হয়েছে, কর্মচারী সংগঠনের কথা হয়েছে, অনিয়মিত কর্মচারীদের কথা হয়েছে। সেই কথাগুলোর সাথে আপনাদের যারা কথাগুলো আমরা শুনি, আপনাদের যে বক্তব্যগুলো আমরা শুনি, সেখানেও তো গুরুত্বপূর্ণ। আমরা আজ কয়েকজন নেতৃত্বের বক্তব্য শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো। আপনারা কথা বলুন এই অনুষ্ঠানে, মন থেকে কথা বলবেন, মন খুলে কথা বলবেন, শিক্ষক কর্মচারীদের অধিকার নিয়ে কথা বলবেন। শিক্ষক কর্মচারীদের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো শুধু বিগত সরকারের সময় দেয়নি বলে সমালোচনা, আর বর্তমান সরকারের আমলে দেবে বলে প্রত্যাশা, তার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আমাদের সমন্বয় কমিটি ত্রিপুরার যে ঐতিহ্যবাহী সংগঠন, যেটা 1967 সালে জন্ম হয়েছিল এবং 75 সালে 13 দিনের লাগাতার ধর্মঘটের যে ঐতিহ্যবাহী সংগঠন, সেই সমন্বয় কমিটির 15ম রাজ্য সম্মেলন, অর্থাৎ 58তম বর্ষ রাজ্য সম্মেলন হচ্ছে।
আমরা এই রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন বিভাগ থেকে এসছে। প্রতিটি রাজ্য সম্মেলনে যে বিষয়গুলি থাকে, সংগঠনের দুর্বলতার দিকগুলি কী আছে, সবলতার দিক কী আছে, সেই দুর্বলতা কীভাবে কাটিয়ে তুলে আগামী দিনে শিক্ষক কর্মচারীর যে সংগঠনের যে সমস্যা, আমাদের বিভিন্ন দাবি রয়েছে। আমরা 25% দিয়ে পাও না, 22% ছিল, ইন্টারমিডিয়েট 3% বৃদ্ধি করাতে কেন্দ্রীয় সরকার 25%। নতুন রাজ্য বেতন কমিশন 2026 থেকে ডিউ হচ্ছে, 1 জানুয়ারি 2026 ডিউ হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 50,000-এর মতো শূন্য পদ খালি পড়ে রয়েছে এবং সরকারের প্রতিশ্রুতি ছিল প্রতি বছর 50,000 চাকরি দেওয়া হবে। এছাড়া ভয় ভীতির একটা প্রচণ্ড পরিবেশ রয়েছে, অ্যাডহক প্রমোশনের সমস্যা রয়েছে, পেনশনের সমস্যা, এনপিএস ইউপিএস চালু করা হয়েছে, আমাদের ওল্ড পেনশনের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। এই সমস্ত সমস্যাগুলি নিয়ে আগামী দিনে কিভাবে রাজ্যে আন্দোলন গড়ে তোলা যায়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এককভাবে, এবং সেক্ষেত্রে আমাদের অনেক লিমিটেশন আছে। প্রতিটি কর্মচারী সংগঠনের লিমিটেশন আছে, কারণ রাজ্যে এখন সেইভাবে 75-এর আন্দোলন তৈরি করা যাচ্ছে না। বিভিন্ন সংগঠন সেভাবে মুভমেন্টে যেতে পারছে না, কারণ ভয়ের পরিবেশ, রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব, আমরা কথা বলুন। বলছিলাম, দেখুন, আস্থা ছিল, অনেকে ছিল মনমোহন, কমলার যে কর্মীরা ছিল ফিক্স পে, তারপর বিভিন্ন রকম যারা ছিল, ওনারা ছিল 2014 সাল থেকে। এখন মনে হয়নি, এখন ঠিক আছে, কর্মচারীদের করে দেওয়া ঠিক আছে। একজন ছিলেন অজয় বিশ্বাস আর একজন ছিলেন সমর রায়, ওনারা দেখলাম না, কিন্তু এখন কিভাবে দেবে? সহ সারা কেন্দ্রীয় সরকারের নামে নামে হলো আমাদের ভারতবর্ষ এই অঙ্গরাজ্য, মানে যুক্তরাষ্ট্রীয় দেশ, কিন্তু কথা বলতো মানে দুইজন ইংরা চালাচ্ছে। এখন কিভাবে দেবে? এই মনে করুন একটা ইয়ার বা বিহারের ভোটের যে ছবি চলছে, এগুলোর কারণে কিছু কিছু জায়গায় দেখলাম 22 সেপ্টেম্বর থেকে জিএসটি কমিয়ে দিল, কিন্তু তেল জ্বালানি তেলের জিএসটি কমায়নি। এখন আসেনি আজকে 7 তারিখ, কি করবে? তারপর আমেরিকা দেখলাম এই 20% থেকে 25 থেকে 50% বাড়িয়ে দিয়েছে। কোথা থেকে আসবে আয়? টাকাগুলি তো জনগণের টাকা, জনগণই রুটি পাবে বা ওনাদের ট্যাক্স দিবে, ট্যাক্স চলবে। এগুলো আর মিশন দিয়ে বানানো যায় না। মানে মাথার মধ্যে কিরকম সমস্যা, আমাদের দেশের যারা প্রধান আছেন, অর্থনৈতিক যেরকম আছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টাকা ছাপাই হবে না, তো বিভিন্ন সমস্যা আছে। এগুলি তো কথার কথা। জিএসটি কমিয়ে দিল বিভিন্ন তাহলে যে মনে করুন আমাদের রাজ্যে সব থেকে বেশি কাজ করে জানেন ওনার যে ওয়ার্কার আছেন, ওনারা দেখবেন চম্মচ কেমন কিছু ওনাদের দায়িত্ব বেশি, কিন্তু বেতন হয় 7, 6, 8, 9,000 টাকা। তারপর যদি ওনাদের পাতা পেনশন হয়, এই মানে 50,000 টাকা বলে দেয়, মেডিকেল টাকা হলো আলাদা আর স্টেটে হলো আলাদা। এই টাকা আসছে মানে কয়েক মাস থেকে বছর শুরু হয়। স্টেটে থেকে সমাজ কল্যাণ দপ্তর থেকে আমি বলছি, আমি আমার জানাশোনা কয়েকজন আছে সমাজ কল্যাণ দপ্তরে, স্টেটের থেকে অন্য দেয় থেকে আস্তে আস্তে কয়েক মাস দিয়ে দেয়। সুতরাং খারাপ আসছে সমাজ কল্যাণ দপ্তরের ক্ষেত্রে। আমরা চেষ্টা করব, আমরা নিজেরা যখন আন্দোলন করার চেষ্টা করব, পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংগঠনগুলি
আন্দোলন করার ক্ষেত্রে শিক্ষকরা যদি সমস্যা সমাধান করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, তাদেরকে নিয়ে যৌথ কিছু করা যায় কিনা, যৌথ আন্দোলন তৈরি করা যায় কিনা, সেই জন্য আমরা সমস্ত সংগঠনগুলির কাছে এই সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি এই ভয় ভীতির পরিবেশ কেটে যাবে, কারণ সন্ত্রাস এবং বঞ্চনা যত তীব্র হবে, সেই বঞ্চিত মানুষের প্রতিরোধের লড়াই তত বেশি তীব্র হবে, তত বেশি আকাঙ্ক্ষিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিনে শিক্ষক কর্মচারীর আন্দোলন সফল হবে, প্রতিষ্ঠিত হবে, দাবি আদায় হবে, বিশ্বাস রেখে এই সম্মেলন থেকে আমরা বেরিয়ে যাব। এই সম্মেলনে আমাদের দাবি সনদ তৈরি হবে, আমাদের সাংগঠনিক প্রস্তাব তৈরি হবে, আমাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা কথা বলবো। এই হচ্ছে আমাদের আজকের সম্মেলনের মূল বিষয়বস্তু। সপ্তম বেতন কমিশন লাগু হয়েছে 2016 জানুয়ারি থেকে। অষ্টম বেতন কমিশন 2026 জানুয়ারি থেকে জিও। নমস্কার, কে বলছেন? এখনো কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের জন্য কথা বলুন। দেখুন, শিক্ষকরা প্রথমত আমার কথা হলো, তারা সবাইকে নিয়ে, বেকার থেকে আরম্ভ করে সকল কর্মচারী সবাইকে নিয়ে তারা আন্দোলন করতে হবে। সাধারণ মানুষ যারা শ্রমিক, প্রত্যেককে নিয়ে সরকারি কর্মজীবন এবং যারা শ্রমিক পাবলিক সেক্টরে কাজ করে সমস্ত বেকাররা নিয়ে যদি তারা আন্দোলন করে তাহলেই তারা সাকসেস হবে। তারা না শুধু দেশ পরিবর্তন হবে, তারা তাদের ছেলে মেয়েদেরকে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটা ভবিষ্যৎ দিয়ে যেতে পারবো। আজকাল যেই পরিণাম আরম্ভ হয়েছে দেখেন, শিক্ষকরাও ভুল করে, কর্মচারীরা সমস্ত শিক্ষিত মোটামুটি কর্মচারীর মধ্যেই সীমাবদ্ধ। তাহলে আজকে দেখেন, তারা নিজেরা জন্য শুধু আন্দোলন করতে চায়, কিন্তু তারা নিজেরা জন্য শুধু বেতন বাড়াতে গিয়া, দিয়ে পাতে গিয়া, তারা যাদের কাছে দাবি জানায়, মন্ত্রী পার্টির কাছেই তো তারা পার্টির মধ্যে জড়িত। আজকে পার্টির নেতারা কি পরিমাণ অর্থ আছে তাদের কাছে তারা নিশ্চয়ই জানে। তাহলে তারা সামান্য দিয়ে পাওয়ার জন্য, সামান্য মাইনা পাওয়ার জন্য আজকে যাদের কাছে তারা আন্দোলন করে, তার কাছে পাহাড় পরিমাণ টাকা যাইতেছে। কিন্তু তার বিরোধিতা শিক্ষক বলেন, সকল কর্মচারীরা বলেন, করে আন্দোলন। তাদের আন্দোলন করা উচিত সমস্ত পাবলিক সেক্টরে নিয়ে, এবং এই দল বদল, এই দলগুলিরে বদলাই দিব। কাজকে ধরেন কর্মচারী দিয়ে তারা দিল না, সিপিএম আনলো, কংগ্রেস আনলো। তো কংগ্রেসও তো এই দেশে রাজত্ব করছে, সিপিএম রাজত্ব করছে, কিন্তু কেউ কি তাদের কাছে কম পরিমাণ অর্থ গেছে? মূলত তাহলে কর্মচারী কি পাইতেছে? সামান্য দিয়ে পাইতেছে, এখন দিয়েও বন্ধ করে দিচ্ছে। তাহলে তাদের কি উচিত? তাদের উচিত হলো, তারা শিক্ষিত সমাজ, তারা মূল আন্দোলন করতে নীলা পার্টিতে, নীল পার্টিতে যেটা নীলা জেন্ডা, বাবা সাহেবের যে জেন্ডা, সেইগুলি নিয়ে আন্দোলন করুক। সকল মানুষকে নিয়ে ছত্তর করে কাঁপবে, দাদা ছত্তর করে কাঁপবে, মনবাদী ঘুরবে। কেজির কেজি সোনা আছে, আমরা জানেন, মনের মন সোনা। প্রত্যেক শুধু ত্রিপুরা জেলা থাকলেও ত্রিপুরা বাজার যত ডিস্ট্রিক্ট আছে, তাদের ঘরে যে কি পরিমাণ হিরার গয়না, সোনার গয়না আছে, আপনি কল্পনা করতে পারছেন না, আমরা জানি। এইগুলি কালেকশন করতে গেলে নীলা পার্টি করার দরকার। বাবা সাহেবের বিচার দ্বারা, বাবা সাহেবের বিচার দ্বারা যে পার্টি বলে, তাদেরকে সমর্থন করতে হবে। কংগ্রেস, বিজেপি, সিপিএম এটাই কথা। আজকে তারাই কংগ্রেসের নেতা, কালকে তারাই বিজেপির নেতা, কালকে সিপিএম এর তারাই নেতা। তাহলে ভোটটা তো তাদেরকেই দিতেছে। তাহলে কি করে তারা আশা করতে পারে যে তারা একটা দেশটার উপর ভবিষ্যৎ দেওয়া যাবে, তাদের ছেলেবেলারা ভবিষ্যৎ দেবে? আমার টাকা আছে মাইনা নিলাম, আপনার টাকা আছে মাইনা নিলাম, আপনার ছেলের যদি ভবিষ্যৎ না থাকে, আমার ছেলের ভবিষ্যৎ না থাকে, তাহলে কি মূল্য এই ভারতবর্ষে? ভারত গভর্নমেন্টের একটা অবিশ্বাস হয়ে যাচ্ছে মানুষের কাছে। তারা অবিশ্বাস করতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে সকলের লোকে, কর্মচারীদের লোকে। তো কর্মচারী কাজদের তাদেরকে মানে তারাই জড়িত। এই পার্টিগুলোকে সাপোর্ট দেওয়া তাদেরই কাজ। তারা যখন এই পার্টিকে সাপোর্ট দেয়, সাধারণ মানুষ তাদেরই সাপোর্ট দিতেছে, তাদের করে অর্থ ডুবে দিতেছে। আজকে কি পরিমাণ ভারতবর্ষে বেতন কমিশনের জন্য প্রশাসনিক যে সিদ্ধান্তগুলি, সেগুলো ন্যায় নিয়ে সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তার যে ইমপ্লিমেন্টিং সাইড, প্রশাসনিক সিদ্ধান্ত, সেগুলি এখনো হয়নি। অর্থাৎ সেট আপ ফরমেশন, সেট আপ অফ দ্য কমিশন, সেটা হয়।
আমরা জানি 26শে জানুয়ারি থেকে নতুন বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিউ হয়েছে এবং আমরা অ্যাকর্ডিংলি রাজ্য কমিটিরও নতুন বেতন কমিশন পাওয়ার যোগ্যতা অর্জন করব। কিন্তু সপ্তম বেতন কমিশন রাজ্যে যেটা বলা হচ্ছে, নমস্কার, কে বলছেন? এই সরকার, বর্তমান সরকার যেটা বলছে, ওই দিকের ব্যাপারে দেখাচ্ছেন যে সর্বোপরি আমি একটা কথা বলার আছে, যেটা সারা ভারতবর্ষ দেখে বুঝলাম। ভারতবর্ষের পিছন গতির কারণটা হচ্ছে মানুষ দিন দিন দল পাল্টায়। 1 নম্বর হলো দল পাল্টানো। একজন লোকে পথ করে একটা দল করলো, করে বললো যে তোমাদেরকে আমি এই দিব, সেই দিব, এই দিব, সেই দিব, এইসব করে করে ওই দলগুলিকে টাঙ্গাতে জন্য তারপরে সব দলই বাদ পাড়ি করছে। হ্যাঁ, আমরা কিছুদিন পর দল পাইলেই আমার রাজ্যটা চেষ্টা ভালো হবে, এই জিনিসটা আমার মনে হয় সঠিক না। দেখতে হবে 2-3টা দলের দেখতে হবে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে 2-3টা দল চালাইছে তার মধ্যে কে ভালো তারে আমরা সাপোর্ট করতে দেবো। আর খাওয়া পাওয়ার লেগে যদি আমরা এই দল সেই দল সেই দল সেই দৌড়াদৌড়ি করি, আমাদের কিন্তু অবস্থা এরকমই হবে। এটা কিন্তু আর বলার অপেক্ষা থাকে না। আজকে আমার মাননীয় ত্রিপুরার খাদ্যমন্ত্রী সুশান্ত মহোদয় উনি বলেছেন যে কেন্দ্রীয় গভর্নমেন্ট নাকি বলেছে চাকরি বেশি না দেওয়ার জন্য ত্রিপুরাতে চাকরি বেশি হয়েছে। একটা মিডিয়ার জগতে আমরা এটা দেখলাম, ওনার ভাষণটা শুনলাম। এতদিনে চলে তাকে সত্য কথাটা বললো, কেন্দ্রীয় যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা কিন্তু আসলে বিকল, নষ্ট। সেই নষ্ট ইঞ্জিন থেকে যে জিনিসটা পাওয়া গেল চাকরি বেশি না দেওয়ার জন্য বললো। তো এই চাকরি বেশি দেখি স্কুলে তো একজন মাথা থাকে, বেশি যেত আগে দেখলাম বামফ্রন্ট কংগ্রেস যখন ছিল, বামফ্রন্ট কংগ্রেস যখন পোস্ট খালি হলেই চাকরিগুলি দিত, কেন্দ্রীয় গভর্নমেন্ট কিন্তু না করতো। এটা সত্যি কথা। কেন্দ্রীয় তখন ছিল কংগ্রেস গভর্নমেন্ট। তো কংগ্রেস গভর্নমেন্ট কি কারণে না করতে তাদের ব্যাপার। সেই কংগ্রেস গভর্নমেন্ট মধ্যে কিন্তু আপনার বিজেপি গভর্নমেন্টও না করে, এটা আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু বললেন। উনি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে দিতে এসছে তখন কিন্তু এ কথা বলেনি যে আমরা কিন্তু আসলে চাকরি আপনার রাজ্য চাকরি খালি হবে, সব চাকরি আমরা ফিল আপ করবো। হ্যাঁ, সেই কথা কিন্তু ওরা বলেছে। আর বলছে না এই কথা যে যত চাকরি খালি হবো এই যে আপনার চাকরিগুলো আমরা মানে বন্ধ করে দেব। এখন কিন্তু নতুন নতুন কথা বলবে। আরে যখন বলিটার ওই যে মানুষের খাওয়া পাওয়া চাওয়া বেশি, বিজেপি আসলে আমাদের ডাবল বেতন হয়ে যাবে। কেন্দ্রীয় হারে বেতন দিয়ে দিবে, আমাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে। এই যে লাভালাভ করতে গিয়ে বিজেপিটাকে আনলো। এখন বুঝো মানুষ, এখন তো মন্ত্রী নিজেই বললো চাকরি সব দেওয়া যাবে না, কেন্দ্রীয় গভর্নমেন্টের বাধা আছে। আর তাহলে কেন্দ্রীয় গভর্নমেন্ট কি বাধা আছে দিয়ে দেওয়ার জন্য? দিয়ে যে 5% পাওয়া আছে ত্রিপুরা গভর্নমেন্টের, তো উনি বলো দিয়েটাও আপনাদের দেওয়া যাবে না। আরেকটা কথা বলে তারা সবসময় আন্দোলন করতে হবে না, আমরা সময় মতো দিয়ে দিব। যখন 18তে সরকারটা এসেছিল বিপ্লব মহোদয়, ওনার আমলে 4টা বছর 1 টাকাও দিয়ে দেন, তখন তাকে এমন ভালো লাগছে কি সেই কথাটা একবার বলুন। 4 বছর তো আমরা দিয়ে দিইনি, আর এখনো নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। কথাটা হচ্ছে যে রাজ্যের কর্মচারীদের বিষয় নিয়ে আজকে প্রোগ্রাম চলছে, যে ওয়ার্ক কমিশনের ব্যাপার, যেটা রাজ্যে 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে সংসদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন যে রাজ্যের অনেক সবাইকে একসঙ্গে রেগুলার করা হবে। কিন্তু বিগত সরকারের ছিল 10 বছর কাজ করার পর তাদেরকে নিয়মিত করা হতো। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 18 যত ধরনের নিয়মিত কর্মচারী আছে সবদের 31শে জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবের ক্যাবিনেটে আমাদের নিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বন্ধ করে দেওয়া হলো। তার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত 2025 সেপ্টেম্বর মাস প্রায় 7.5 বছর 8 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, রাজ্যের একজন অনিয়মিত কর্মচারী নিয়মিত করা হল না। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের দাবি থাকবে
যে বিগত সরকারের আমাদের যে 10 বছরের যে সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে খেলে করা হলো। বলা হয়েছিল যে রিভিউ করা হবে, আজ 7.5 বছর হয়ে গেল, একটা রিভিউ করা হলো না। এবং অনিয়মিত কর্মচারী অনিয়মিত কর্মচারী খালি আছে, অবসরে চলে যাচ্ছে, তাদের কোনো আর্থিক সহযোগিতা করা হচ্ছে না, একটা আর্থিক অনুদান হচ্ছে না। সেই অনিয়মিত কর্মচারী অবসরে যাওয়ার পর সে কি খাবে, সে কি কাজ করবে? সে 25 বছর 30 বছর একটা দপ্তরে কাজ করার পরে সে শূন্য হাতে ঘুরে চলে গেল। কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমাদের নিয়মিত করা হবে, আমাদের দাবি থাকবে সেপ্টেম্বর মাসে 19 সেপ্টেম্বর অধিবেশন করবে, আমাদের দাবি থাকবে, সেই জায়গায় দাবি থাকবে যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হোক। এবং বিগত কয়েকদিন আগে অর্থমন্ত্রী বলেছিলেন, মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যে 1400 কতজনকে নিয়মিত করা হবে। আপনি এই লিস্টটা কোথায়? আপনি 1 বছর হয়ে গেল, আমরা চাচ্ছি সত্য এই লিস্ট প্রকাশ করা হোক, কোন দপ্তরে কতজন অনিয়মিত কর্মচারীদের রেগুলার করার প্রস্তুতি চলছে। আমাদের দাবি থাকবে সমস্ত অনিয়মিত কর্মচারী যারা 10 বছর তো কমপ্লিট হয়ে গেছে, সবাই 15 বছর 16 বছর হয়ে গেছে। আজকে আমাদের স্বাস্থ্য দপ্তরে যারা ডিআরবি এবং যারা ক্যাজুয়াল হয়েছে তাদের 15-16 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একজন অনিয়মিত কর্মচারী রেগুলার করা হলো না। সবকা সাথ সবকা বিকাশ যদি কথা বলে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে অনিয়মিত কর্মচারীদের কেন বঞ্চিত করা হচ্ছে? এই রাজ্যের অনিয়মিত কর্মচারী একদম কি বলবো, নিঃস্ব হয়ে গেছে। যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, অনিয়মিত কর্মচারী কি বলবো না, একটু মানে সাগরে ফেসে গেছে। কি করে সংসার চালাবে, আর কি করে বাচ্চাদের পড়াশোনা বা বৃদ্ধ মা বাবাকে খাওয়াবে? আমাদের দাবি সমস্ত অনিয়মিত কর্মচারী রেগুলার করা, নয়তোবা যে মুখ্যমন্ত্রী বলেছেন যে 1400 কতজনকে রেগুলার করা হবে, তার লিস্ট আমাদের পুজোর আগেই আমাদের প্রকাশ করা হোক। নমস্কার, বিবি 24। সরকার যেটা বলছে, কেন্দ্রীয় 7ম বেতন কমিশন তারা রাজ্যে এসে অলরেডি চালু করে দিয়েছে। এটা টোটালি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। রাজ্য বামফ্রন্ট সরকারের সময় দেওয়া 2.25 এর সঙ্গে মাত্র 0.32% পোস্টিং যুক্ত করে নতুন পে কমিশন দেওয়াকে, নতুন বেতন কম দেওয়াকে 7ম বেতন কমিশন বলা হয় না। কারণ 7ম বেতন কমিশনের যে পে স্কেল, ত্রিপুরার যে 70% কর্মচারীদের পে স্কেল সিরিয়াসলি ডাউনওয়ার্ড। থেকে বলছি, দেখুন আপনারা আজকে শেষ করতে আসেন কর্মচারীর বিষয় নিয়ে। আমরা কর্মচারীরা তো আমাদের হিসাব হলে পরে অনিয়মিত কর্মচারীরা আগে রেগুলার করো, যেটা কথা ছিল 2018-তে। গ্রামের কথায় আছে, খেলায় না পড়লে কিন্তু বিড়াল গাছ ওঠে না। আমাদের ত্রিপুরার যে বিজেপি, সেই বিজেপি নেতারা খেলা না করলে কিন্তু গাছ উঠতো না। আমরা সমস্ত যারা বিজেপি করে তাদেরগুলো বেকার ছেলে মেয়েরা আছে, তারাও জানাবো, অনন্ত ভাই আপনাদের মাধ্যমে প্রতিক্রিয়া করবো, অন্তত এই বিজেপি নেতার সাথে, বিজেপি মন্ত্রীদের সাথে যদি ভালো ব্যবহার করেন, চাকরি একটু পাবেন না, দেশটা সর্বনাশ করবো, মদের লাইসেন্স দিব। একমাত্র শ্রীলঙ্কার মতো যদি প্রত্যেকটি জনগোষ্ঠী গড়ে তোলে, শ্রীলঙ্কার মতো যেমন 2 ঘন্টা সময় না পায়, তখন ওই জনগণের বেকার কাজের ব্যবস্থা হবে। এখন দেখেন না শ্রীলঙ্কাতে শান্তি বসবাস করে, এই ত্রিপুরার অবস্থাটাও এই যে সাবকার বিকাশ আর সাবকার সর্বনাশ সরকার, একমাত্র জনগণের রুশো বললে পরে তারা এখান থেকে মানুষের পক্ষে কাজ করে, না হইলে মানুষ এই ত্রিপুরার যে মানুষের সর্বনাশ করে যাইব। কর্মচারী, গরিব মানুষ, মেহনতি মানুষ, প্রত্যেকটি মানুষের সর্বনাশ। দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আজ শুধু লুটপাট, সত্যি কত 2-4 নেতা লুটপাট তৈরি করলো বেশি। আর বাকি যারা ঘুরতেছে পেছনে, যে আশা, তারা আমরা বলবো আপনাদের মাঝে তোমাদের এই আশা তারা জীবনও পূরণ করবে না। কারণ বিপ্লবদের বলছিল প্রথমই যে ত্রিপুরাতে কর্মচারীর সংখ্যা বেশি, যেহেতু বেশি তখনই কইছে তারা চাকরি কি করে দিল, চাকরি দিত না। তারা কতজন চাকরি দিছে? রতনবাবু, এই যে বাচ্চা রতনবাবু কইছিল 50,000 ভ্যাকেন্সি আছে বামের আমলে, ডায়েরি লিয়ে বইতো
এখন চাকরি দিল 19,000, এটা আরো কত টাকা বাকি রইল? আর এই 7 বছরে কত ভ্যাকেন্সি রইল তার জবাব আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে কোন দপ্তরে কত পোস্ট ভ্যাকেন্সি আছে তার যেমন হলফনামা জারি করে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো বলার। রাজ্যের শিক্ষকদের বেতন কম, প্রাইমারি টিচার, গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচারদের যে পে স্কেল, নার্সিং স্টাফদের যে পে স্কেল ইত্যাদি বিভিন্ন পোস্টের যে পে স্কেল, অনেকগুলি পদের কেন্দ্রীয় সমপদের পে স্কেল থেকে প্রায় ইনিশিয়ালি 12 থেকে 17,000 টাকা ডাউনওয়ার্ড, অথচ একই রিক্রুটমেন্ট রুল, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা চাকরিতে ঢুকছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে 7ম বেতন কমিশন ত্রিপুরার যে কার্যকরী হয়নি, জাস্ট পোস্টিং 0.32% যুক্ত করা হয়েছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলি 7ম বেতন কমিশনের যে বঞ্চনাগুলি রয়েছে সেই বঞ্চনা যদি দূর না করা হয় 8ম বেতন কমিশনের আগে, সেই বঞ্চিত পে স্কেলের উপর দাঁড়িয়ে যে পে স্কেল হবে আগামী দিনে সেটা বঞ্চনাকে ক্যারি আউট করবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে 8ম কমিশন গঠনের 7ম বেতন কমিশন হুবহু রাজ্যে কর্মচারীদের জন্য কার্যকরী করতে হবে। তারপরে দাঁড়িয়ে সেই 7ম বেতন কমিশনের উপর দাঁড়িয়ে রাজ্যের 8ম বেতন কমিশন কার্যকরী করতে হবে। এই হচ্ছে আমাদের মূল দাবি। এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই আক্রমণ থেকে বিরোধী দলের নেতারাও নিজেদের জীবন মান রক্ষা করতে পারছেন না। রাজ্যে নেশা বিরোধী অভিযান চলছে, অথচ নেশার বহর নমস্কার, কে বলছেন? 2022 থেকে 2024 এই 3 বছরে রাজ্যে বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজার মূল্য হচ্ছে 1,587 কোটি 47 লক্ষ টাকা। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় বিধ্বস্ত, বাড়ছে নারী নির্যাতন, ধর্ষণ, শিশু থেকে গৃহবধূ কেউ রেহাই পাচ্ছে না। শুধুমাত্র গত জুন মাসে রাজ্যে খুন হয়েছে 7 জন, অস্বাভাবিক মৃত্যু হয়েছে 31 জন, ধর্ষণ গণধর্ষণের সংখ্যা 2 আর চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 37টি। এই চিত্রই প্রমাণ করে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি। রাজ্যে যুব সমাজ বেকারিত্বের জ্বালায় ঢুকছে। রাজ্যে বছরে 50,000 চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও নতুন নিয়োগ প্রায় কথা বলুন। বলছি এই সরকারটা সবকা সাথ সবকা সর্বনাশ এইভাবে চলছে। চাকরি আমরা দেখেছি 2017 সালে আমাদের রাজ্যে এসে অনেক বাইরের নেতা বা আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা ডিএলএড করেছেন বা বিএড করেছেন বা তাদের যারা চাকরি করছে তাদেরকে কিসের আবার এই তারা রেগুলার হয়ে চাকরি করবে, এরা ফিক্সড থাকার কোনো প্রশ্ন নেই। আমরা আসলে ফিক্সড কোনো শব্দ থাকবে না, ফিক্সড শব্দ দেবে। কিন্তু এখন দেখছি সবাই ফিক্সডে আছে, দীর্ঘদিন পরে আছে, কিছু করছেন না। অর্থাৎ সরকারটা সবকা সাথ সবকা সর্বনাশের পথেই চলছে এবং গরিব মানুষের উপরে বিভিন্নভাবে বিদ্যুৎ বিল টিল নিয়ে মানুষকে হয়রানি করছেন। এইভাবেই চলছে। এইটাই। নমস্কার। এক 1,58,220 জন 2024-এর শুরুতে তার কমে দাঁড়িয়েছে 1,02,991 জন। রেগার কাজ যেখানে বাম আমলে 80 থেকে 90 দিন হতো, এখন তার 30-40 দিনও হয় না, যাও হয় সময় মতো মজুরি জুটে না। প্রত্যন্ত উপজাতি এলাকায় চরম দারিদ্র্য নেমে এসেছে। বিদ্যুৎ, জল সরবরাহ অনিশ্চিত, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। স্কুলগুলিতে শিক্ষক নেই। গত 5 বছরে সরকারি স্কুল কমেছে 71টি, শিক্ষক কমেছে 9,248 জন।
ফলশ্রুতিতে ছাত্র কমেছে 63,832 জন। 311টি স্কুলে একজন শিক্ষক দিয়ে চলছে। এডিসি এলাকায় মথা ক্ষমতায় আসার পর সম্পদ লুট ছাড়া অন্য কিছু হচ্ছে বলে উপজাতি এলাকার মানুষ মনে করে না। যে অবাস্তব স্বপ্ন দেখিয়ে উপজাতি মানুষের একটা বিশাল অংশের সমর্থন আদায় করেছিল, তারাও তাদের বর্তমান অভিজ্ঞতা থেকে সঙ্গ ত্যাগ করছে। আর এই পরিস্থিতিতে তারা আরো বাঙালি বিরোধী অবস্থান নিয়ে ময়দানে নামার চেষ্টা করছে, যা রাজ্যে আগামী দিনের জন্য অশনি সংকেত। রাজ্য সরকার গত 7 বছরে উন্নয়নে নতুন কোনো দিশা দেখাতে না পারলেও মানুষের উপর নতুন নতুন করের বোঝা চাপানো হচ্ছে। অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে পৌরকর, বৃদ্ধি হয়েছে বাড়ি বাড়ি পাইপলাইনের যে গ্যাস সরবরাহ করা হয় তার মাসুল, বাড়ানো হয়েছে দুধের দাম, বিদ্যুৎ মাসুল, জল সরবরাহের মাসুল 50% বৃদ্ধি করে বাৎসরিক 720 টাকা করা হয়েছে। নতুন করে স্মার্ট মিটার বসিয়েছে, মানুষের ঘাড়ে অস্বাভাবিক আর্থিক বোঝা চাপানো হচ্ছে। অনিয়মিত কর্মচারী নিয়মিত করা বা 10,300 শিক্ষকদের সমস্যা সমাধানে তাদের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে রাজ্য সরকার আজ অব্দি কিছু করেনি। শিক্ষক কর্মচারী বঞ্চনা, সপ্তম বেতন কমিশন দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও পুরাতন মূল বেতনের সাথে বাম সরকারের দেওয়া 2.25% সাথে 0.32% যুক্ত করে 2.57 2.57% দেওয়া ছাড়া কিছুই করেনি। এই সরকার ক্ষমতায় এসে রাজ্য কর্মচারীদের সুনিশ্চিত পেনশন তুলে দিয়ে এনপিএস এবং পরবর্তীতে ইউপিএস চালু করে দিয়েছে। আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে লড়াই সংগ্রাম করছি এবং আমরা গত 4 জুলাই আগরতলা শহরে মিছিল করে মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে নির্বাচন দাবি সমাবেশ করেছিলাম। আমরা আশা করছি সরকার ইতিবাচক ভূমিকা পালন করবেন। যদি ইতিবাচক ভূমিকা পালন না করেন আগামী দিনে আরও শক্তিশালী আরও তীব্র আন্দোলন আমরা করে তুলব। এই তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমরা বিভিন্ন দপ্তর ভিত্তিক আমাদের সংগঠনকে সংহত করার চেষ্টা করছি। আজকে সারা রাজ্যের পাম্প অপারেটর এখানে মিলিত হয়েছেন। এখান থেকে আমরা রাজ্য ভিত্তিক পাম্প অপারেটরদের একটা ইউনিট করব। অনিয়মিত কর্মচারী মঞ্চের পাম্প অপারেটর ইউনিট আমাদের করতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের এবং পাম্প অপারেটরদের ন্যায্য দাবি দেওয়া, তাদের চাকরিতে নিয়মিতকরণের সাপেক্ষে সমবেতন ইত্যাদি দাবিগুলো আদায় করা। আমরা ইতিমধ্যে এক দফা আন্দোলন করেছি। আমরা আশা করছি সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবো। যদি সাড়া না পাই আগামী দিনে তীব্র আন্দোলন হবে। কারণ আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে, আমাদের কাছে আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমরা 7-8 বছর ধৈর্য সহকারে অপেক্ষা করেছি। আজকে অপেক্ষার বাঁধ ভেঙেছে। তা এখন ময়দানে নামতে হবে, আন্দোলন করতে হবে। কারণ আন্দোলন ছাড়া সরকারের সমর্থন হবে না। তাই আমরা প্রস্তুতি নিচ্ছি আন্দোলন তৈরি করার আগে আন্দোলনের কাঠামোটাকে শক্তিশালী করা, সংগঠন শক্তিশালী করা। তার জন্যই আজকে পাম্প অপারেটরদের রাজ্যভিত্তিক কনভেনশন থেকে অনিয়মিত কর্মচারী মঞ্চ পাম্প অপারেটর ইউনিট আমরা গঠন করব। আগামী দিন কি ধরনের আন্দোলন হতে পারে? আমরা তো মহাকরণ অভিযান করেছি। আমরা আরো বৃহৎ সংখ্যায় দরকার হলে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাবো। প্রয়োজন হলে আমরা অবস্থান বিক্ষোভ সামিল হবো। সেটা আমরা আন্দোলনের পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করব। আমাদের মূল লক্ষ্য 40 লক্ষ অনিয়মিত কর্মচারীর জীবন জীবিকা বাঁচার সাথে তাদের দাবিগুলো আদায় করা। মূল লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন সময়ে আন্দোলনের পদ্ধতি ঠিক করব। কোর্টের দ্বারস্থ হওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? এখনো আমাদের নেই। আমরা দেখি প্রয়োজন হলে কোর্টের মানে সরকারের কাছে, সরকার তার দায়িত্বটা পালন করুক। পরবর্তীও কোর্টে যাওয়াটা আমরা চিন্তা করবো। আগে সরকারের কাছ থেকে আমরা শুনতে চাই সরকার কি করবেন কি করবেন। অনেকদিন হয়ে গেল আপনারা মেমোরিয়াম দিয়েছেন মুখ্য সচিবকে, এখন কি কোনো জবাব? আমরা তো গত 4 জুলাই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছিলেন এবং মৌখিকভাবে বলেছিলেন আমাদের দাবি উনি দেখবেন। উনি ইতিবাচক বিবেচনা আশ্বাস দিয়েছিলেন। আমরা মুখ্যমন্ত্রী আশ্বাস বিশ্বাস করেছিলাম। আজকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস হয়ে গেল। আমরা পূজা অবধি দেখবো। পূজার পর আমরা ইতিমধ্যে আগামী এই সপ্তাহে, কাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, এই সপ্তাহে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমার চিঠি লিখে মনে করিয়ে দেবো আপনি কি করলেন, কত টাকা করলেন আমাকে। নমস্কার, কে বলছেন? যদি সারা পাই ভালো কথা, সারা না পাওয়া নভেম্বর যে গোপন বৈঠক করেছে, আসলে গোপন বৈঠক
বরং লাগে প্রকাশ্যে বৈঠক করে হুঁশিয়ারি মানে আন্দোলন করার ঘোষণা দিতে পারে, কারণ গণতন্ত্র দেশে গণতন্ত্র অধিকার অনুসারে করতে পারে, কিন্তু সরকার এই কর্মচারীর বিষয়ে আজ অনেক দিন আলোচনা সমালোচনা চলছে, কিন্তু সরকার তো সেটাকে তোয়াক্কা দিচ্ছে না, সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। আসলে সরকার কি কর্মচারীকে দিয়ে দেবে? কর্মচারী সরকার কি বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, চাকরি দেবে? সেটা আসলে সরকারের বিষয়, কিন্তু সরকার কোনো তোয়াক্কা করছে না। কারণ এই সরকারের জন্য বৃহত্তর আন্দোলন করতে হবে। কর্মচারী সেটা তো করবে, কারণ কর্মচারীর পাশাপাশি যারা ঘরের মানুষ আছে তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে হওয়া দরকার। কারণ ত্রিপুরা যে একটা দুর্নীতির করিডোর হয়ে গেল, সমস্ত মানুষ কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। প্রতিনিয়তই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া মোবাইলটা খুলে দেখি সরকারের নেতা নেত্রী গাঁজার সাথে যুক্ত, নেশার সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত, টাকার সাথে যুক্ত, প্রতিনিয়ত। কিন্তু এই সরকার কিন্তু কোনো মাথা ঘামাচ্ছে না, বিরোধীরা মাঠে নামে চলছে, কিন্তু সরকার পক্ষ বড় বড় লড়াই দিব, বড় বড় মিথ্যার সঙ্গে করে দিয়ে যাচ্ছে। তার জন্য সমস্ত জনগণ কিন্তু সরকারের বিরুদ্ধে নামতে হবে, কারণ না হলে এই ত্রিপুরা জেলা যেভাবে সর্বনাশ হয়ে গেল, বেকার মুক্তি হয়ে গেল, কর্মসংস্থান মানুষের নাই, দুঃখী বিজ্ঞানের ব্যবস্থাপনায় মানুষ বিশাল একটা সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে এই ত্রিপুরা রাজ্যের মানুষ। 2025 সালের মধ্যে সর্বক্ষেত্রে কিন্তু মানুষ হারে আন্দোলন করতে হবে সরকারের বিরুদ্ধে, যারা এই সন্ত্রাসের বা দুষ্কৃতিকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ রুখে দাঁড়ালে সন্ত্রাসী বেশি শিক্ষণ করে থাকতে পারবে না। মানুষ যদি যখন সচেতন হবে, পাড়ায় পাড়ায় সচেতন হতে হবে, গ্রামে গ্রামে শহরে শহরে হতে হবে, না হলে এই সরকারের কৃষিবাদী যে দুষ্কৃতিকারী রয়েছে তাহলে তারা মাথা চালা দিতে দিলে তাদের মাথা চালা যাতে না দিতে পারে। সমস্ত ত্রিপুরা যে আমাকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে সরকারের বিরুদ্ধে। কারণ কিছু আশাই করতে হলে আন্দোলন ছাড়া কোনো কিছু করতে হবে না। সরকার এখন পর্যন্ত কোনো কিছু করতে পারে না। মানুষের সাধারণ গ্রামে যে রোজগার, রুটি রোজগার, যে বেকার কর্মসংস্থান তাদের পর্যন্ত কমিয়ে দিল, সেটা আসলে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। বোলিং দিনের সরকার কথা দিয়েছিল 200 দিনের কাজ দেবে, বেকার 340টা কর্মসূচি কথা ছিল। কর্মচারীদের সপ্তাহ রেগুলেশন বিভাগে কর্মচারী 2018 সালের নির্বাচনে ক্যালকুলেটরে হিসাব করে দেখলো 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 7 লাখ নিয়ে আমরা কিন্তু কর্মচারী একটা আনন্দ করে কিন্তু সরকারকে ভোট দিয়েছে। কিন্তু বিরোধীরা কিন্তু সেটাকে পাল্টা বলেছিল যে সরকার একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, কোনোটাই হবে না। কারণ অন্য রাজ্যগুলোর মধ্যে বিজেপি সরকার রয়েছে, প্রত্যেকগুলো মানুষ দেখেছে। আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা যারাই এখন পর্যন্ত রয়েছে, যারা শিক্ষিত হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে শিক্ষিত মানুষ আসলে বুঝে কম না বলতে পারি না, কিন্তু এই বিজেপির প্রতিশ্রুতির মধ্যে আমরা তা দিয়ে কিন্তু সর্বনাশ করে ত্রিপুরা রাজ্যের শেষ করে দিয়ে আনার চেষ্টা করছে। সারা পড়লে 9 নম্বর ডিসেম্বর মাসে আবার আমরা ব্যাপকভাবে রাস্তায় নামবো। এই যে অনিয়মিত কর্মচারী সারা রাজ্যে তো প্রচুর সংখ্যক রয়েছে, তো এই যে অন্যান্য রাজ্যে রয়েছে, তো ওইখানে তো 8ম বেতন লাগু আছে, চলছে, এগুলো এখনো হয়নি। এদের জন্য আপনার কি ভাবনা বা আপনার আগে তো আমাদের নিয়মিতকরণ করতে হবে। আগে নিয়মিতকরণ হলে আমরা বেতন কমিশন আওতায় আসবো। প্রথমত বেতন কমিশন আওতায় আসার জন্য আমাদের চাকরিতে নিয়মিতকরণ দরকার। এইটা তো সরকার করছে না। প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী কোনো রকম ভবিষ্যৎ ছাড়া তারা অনিয়মিতভাবে কাজ করছে, দিন আনে দিন খায় এই ব্যবস্থা। আগে নিয়মিতকরণ হলেই তো তারা বেতন কমিশন আওতায় আসবে। আমাদের মূল দাবি হচ্ছে নিয়মিত রাখবো, খালি হাতে ঘরে যাবো, মুখের জল বুঝতে বলতে আজকে 60 বছর হলে পরে আমাদের কোনো পেনশন নেই, আমাদের কোনো ট্রাইনার্সের স্কিম নেই, আমাদের কোনো গ্র্যাজুইটি নেই, আমাদের কোনো লিভ এন্ড পেনশন বেনিফিট নেই, আপনাদের কোনো গ্রুপ ইন্স্যুরেন্স নেই, সব পেনশন নেই। কেন নেই? কারণ আপনারা অনিয়মিত কর্মচারী। অনিয়মিত কর্মচারী আর নিয়মিত কর্মচারীর মধ্যে আকাশ পাতাল ফারাক। তাই আপনাদের আমাদের রাজ্যে কৃষি সেচ ব্যবস্থা, আমাদের রাজ্যে পানীয় জল সরবরাহ, এই দুটো ক্ষেত্রে পাম্প অপারেটরদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আপনারা এই দায়িত্ব বিগত বছরগুলো ধরে অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করছেন, কিন্তু আপনারা যে মজুরি পান, এই মজুরি দিয়ে দৈনিক হাজিরা দিয়ে সংসার চলে না। আপনাদের সামনে নিয়মিত হওয়ার কোন সুযোগ নেই। অবস্থা মানুষের যন্ত্রণার খবর রাখা, প্রত্যেকটা মানুষের হাড়ির খবর রাখা, যদি সরকার হবে আপনার সন্তান জন্মের অভাবে ভবিষ্যৎ সুরক্ষিত হবে, আপনি তাই আপনারা এখানে এসেছি।
এখান থেকে আপনাদের পান প্রকল্পের রাজনৈতিক কমিটি হবে। আপনারা অনেক সমস্যা আছে, আমরা সমস্যাগুলো জানি, এগুলি নিয়ে আপনারা আলোচনা করবেন। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করবো এবং আমরা এই বিশ্বাস নিয়ে যাবো যে লড়াই করে, সংগ্রাম করে, আমাদের ঐক্যকে শক্তিশালী করে, সমস্ত পান প্রকল্পের সমস্ত অনিয়মিত কর্মচারীদের আমাদের সাথে যুক্ত করে আগামী দিনে আমরা বিরাট অর্জন করবো, জয় হাসিল করবো। এই কথা বলে আপনাদের সবাইকে নমস্কার জানাই। এখানে এসে অনেক কিছু আমি জানতে পারলাম এবং এখানে যে দাবি দাওয়া রাখা হয়েছে নমস্কার, কে বলছেন? সেই দাবি দাওয়া সম্পর্কে আমি জানলাম অনেক কিছু। কথা বল। বিএ, বিআর এবং অষ্টম বেতন কমিশন সেনাবাহিনীর বর্তমান বিজেপি সরকার যথেষ্ট সচেতন হয়েছে। সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ এবং মাননীয় মন্ত্রী এই সম্পর্কে স্যার যথেষ্ট আশঙ্কিত বক্তব্য রেখেছেন। স্যার কেন্দ্রীয় রাজ্যে একই সরকার বা একই দল থাকলে উক্ত সুযোগ সুবিধা লাগু করা খুব বেশি কষ্টকর নয় বলে আমরা প্রত্যাশা রাখি। সম্পর্কে আমি জানলাম অনেক কিছু। তার আগেও আমার কাছে এই বিষয়ে অনেকবার বারবার কথা হয়েছে, বিশেষ করে শিক্ষক কর্মচারীদের ওখানে যে একটা একটা গ্যাপ সৃষ্টি হয়েছে বহুদিন ধরে, অনেকে অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে আমার কাছে যা খবর। সে বিষয়ে অলরেডি একটা আলোচনা আমি করেছি, আধিকারিকদের সাথে আমি কথা বলেছি। তারপরে অনেক বিষয় আমি জানলাম যখন বক্তব্যের মাধ্যমে, যেগুলো আমার নেক্সট টাইম ডিসিশন নিতে অনেকটা সুবিধা হবে। কিন্তু যে বিষয়ে আমাদের রাষ্ট্রবাদী চিন্তাধারায় আমাদের যিনি সর্বভারতীয় ট্রেজারার মহোদয় বললেন, আমি ভেবেছিলাম ওইভাবে কিছু একটা সম্মেলন এখানে হবে, কিন্তু বহু পুরনো স্টাইলে যেভাবে হতো আগের কনভেনশন, বা আমিও সেক্রেটারি ছিলাম অ্যাসোসিয়েশনের বহু বছর, এখানে আসলেই কোনো মন্ত্রী বা কেউ থাকলে কি কি দাবি দেওয়া সেটাকে বলতো, কিন্তু সেটা পূরণ করেছেন ট্রেজারার মহোদয় এত সুন্দরভাবে কি উঠেছে রাস্তা দিয়ে লাইন বলেছে। সেটা হলে আমার কাছে আরো ভালো লাগে। যাই হোক, ডোন্ট ওয়ারি, আমি এটাকে অন্যভাবে নেইনি, কিন্তু এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে, এগুলো আমরা দেখেছি কমিউনিস্টদের সময় এগুলো হতো, মন্ত্রীদের আনা হতো, আসার পর এটা একটা গদ বাড়া। আমাদের মেইন আপনারা শিক্ষক, বিশেষ করে অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা, এটা একটা সাংঘাতিক প্রফেশন, নোবেল প্রফেশন যে আমাদের ডাক্তারদের বলে, তার থেকেও আমি বলবো ডাক্তারদের মধ্যে শিক্ষক আছে, কিন্তু এটা নোবেল প্রফেশন, ইফ আই এম নট রং। ডোন্ট মাইন্ড, আমি খুব খোলাখুলি বললাম। তো আমার কাছে মনে হলো ওই দৃশ্যটাই এবার পুরনো এখানে তাজা হয়ে উঠলো। কিন্তু উনি যেভাবে করলেন, আমরা এখানে যারাই শিক্ষকরা আছেন, হোয়াই উই আর বিং ফর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বলেছেন। উনি এসছেনও দিল্লি থেকে, এখন এসছেন থেকে, কিন্তু খান্ডুয়ার কাছাকাছি উনার বাড়ি মধ্যপ্রদেশে, আমি ওনার খাবার ভাবলাম ইন্দোর থেকে কাছে, আমি গেছিও কয়েকবার খান্ডুয়াতে। এবং আমাদের প্রচুর কাজ আমাদের আছে, প্রচুর কাজ করতে হবে। একটা ছোট উদাহরণ দিই, যে মাঝে মাঝে আমি যখন স্কুলগুলোতে যাই, দেখে বাউন্ডারির কথা বলেছে, আমি একবার ভাবি যে 35 বছর ধরে ওরা রাজত্ব করেছে, বাউন্ডারি ছাড়া, সীমানা ছাড়া স্কুল বানিয়ে দিয়েছে। সব জায়গায় একই, কোনো হসপিটালে যায়, পিএসসিতে যায়, সেখানেও কোনো বাউন্ডারি ছাড়া। তো ন্যাচারালি সেখানে আমার যে জায়গাটা, সেটাকে তো আগে জানতে হবে, চিনতে হবে। আমাদের কাছে প্রচুর হারকুলিয়ান কাজ, হিমালয়ান কাজ আমি বলবো, প্রচুর কাজ আমাদের সমস্ত জায়গায়। আমি অ্যাক্রস দ্য স্টেট আমি ঘুরি, সেখানে দেখি কি অবস্থা। সেই জায়গায় আমাদের আপনারা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আজ শিক্ষকদের সম্মেলনে অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন। সেদিক থেকে আপনারা অনেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কথাগুলো শুনছেন, শিক্ষকদের পেশাগত দাবি, অর্জিত অধিকার ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলেন, কথা শুনেন এবং কেউ কেউ দাবি করেন।
সেদিক থেকে আপনাদের প্রত্যেকের কাছে বোধ হয় এই সময় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত আধিকারিক প্রত্যেকের গুরুত্বপূর্ণ দাবিগুলো পূরণ করা। সেদিক থেকে সরকার কি গ্রহণ করবে সেটা বোধ হয় সময় বলবে। তবে শিক্ষক কর্মচারী আধিকারিক অবসরপ্রাপ্ত অনিয়মিত এসএসএফ থেকে শুরু করে প্রায় প্রত্যেকে এক জায়গায় নিজেদের দাবিগুলোকে প্রতিষ্ঠিত করতে চান, এক জায়গায় এসে লড়াইকে তেজি করতে চান। হয়তো সেদিক থেকে সরকারের ঘোষণার অপেক্ষায় তারা থাকবেন, 31 অক্টোবর পর্যন্ত বোধহয় অপেক্ষা করবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।